প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নার্গিস খানম 1976 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আমরা আসলে জানি যে উচ্চ রক্তচাপ এটি আসলে স্বাভাবিকভাবে একটি বড় সমস্যা, কিন্তু এটি যখন আসলে গর্ভাবস্থায় প্রথম হচ্ছে তখন আসলে এই বিষয়টি আমরা কিভাবে জানবো? গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ে আসা আসলে একটা, যেহেতু গর্ভাবস্থা একটা লং টাইম, দীর্ঘ সময় 9 মাস 10 দিন বা 40 সপ্তাহ, সেক্ষেত্রে যে কোনো সময় হতেই পারে, তার প্রেশার বেশি হতে পারে। সাধারণত গর্ভাবস্থায় প্রেশারটা কখন বলা হয় বা জেস্টেশনাল হাইপারটেনশন, সাধারণত 20 সপ্তাহ পরে যখন তার প্রেশার 140/90 মিলিমিটার পারদের উপরে যায়, বেশি থাকে যে, তখন আমরা সেটাকে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বলি। তো সাধারণত যদি সে আগে থেকে ফলো আপে এসে থাকে তাই তো সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত দেখা যায় যে পেশেন্ট যদি আগে আসলো নর্মাল, কিন্তু এখন 40 সপ্তাহ পরে তার বাড়তেছে, সেটাকে জেস্টেশনাল হাইপারটেনশন বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বলা হয়। আর একটা হলো পেশেন্ট হয়তো আগে থেকে প্রেশার বেশি আছে, সে বুঝে নেয় যে তার প্রেশার বেশি আছে, যখন ডাক্তারের কাছে প্রথম চেক আপে আসছে তখন তার প্রেশারটা বেশি পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে সে আগে থেকে দীর্ঘমেয়াদী হাইপারটেনশনটা কমপ্লিকেটেড হচ্ছে প্রেগন্যান্সির সময়। তো অবশ্যই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ তো খারাপ। উচ্চ রক্তচাপ থাকলে মায়ের সমস্যা হতে পারে, বাচ্চার সমস্যা হতে পারে, অথবা উভয়ের জন্যই সমস্যা হতে পারে। তো সাধারণত উচ্চ রক্তচাপটা কখন হয়? যদি মায়ের অতিরিক্ত কম বয়স হয় অথবা অতিরিক্ত বেশি বয়স হয়, অথবা মায়ের ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তার বাবা মা বা বোনদের এরকম প্রেশার বেশি ছিল, অথবা আমরা তার একটা হিস্ট্রি নিয়ে যে তার আগে যদি প্রেগনেন্সি থেকে থাকে তাহলে সেই প্রেগনেন্সির সময় তার প্রেশারটা বেশি ছিল কিনা, অথবা প্রেশার জনিত কারণে তার আগে কোনো খিঁচুনি হয়েছিল কিনা, অথবা এমন কন্ডিশনে গেছিল যে সে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করছিল, যেমন চোখে ঝাপসা দেখছিল, তখন তার দ্রুত ডেলিভারি করানোর ব্যবস্থা করা লাগছে, অথবা মা যদি আগে থেকে কিছু কিছু রোগে ভুগে সেক্ষেত্রে তার উচ্চ রক্তচাপের সম্ভাবনা থাকে। সাধারণত যদি মা আগে থেকে ডায়াবেটিস, থাইরয়েড অথবা কোলেস্টেরল যদি বেশি থাকে মায়ের আগে থেকে, সেক্ষেত্রে প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের সম্ভাবনা থাকে। এছাড়া বাচ্চাজনিত কিছু কারণে, যেমন বাচ্চা যদি একের অধিক হয়, গর্ভাবস্থায় ভ্রূণ যদি একের অধিক ভ্রূণ হয়, অথবা যদি অতিরিক্ত মাত্রায় ওজন বাড়তে থাকে মায়ের, তাহলে সে, অথবা মা যদি পুরা শরীর ফুলে যেতে থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা থাকে। অথবা মায়ের যদি আগে থেকে কিডনির সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে, তাহলেও প্রেশার বেশি হতে পারে। উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় আমরা বলছি, সেটির পরিমাপটি আসলে কেমন হবে? উচ্চ রক্তচাপের জন্য যে আমি একটু আগে বললাম যে সাধারণত 140 থেকে 140/90 মিলিমিটার পারদের উপরে যদি যায়, এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বলি। সেক্ষেত্রে আমরা হিস্ট্রি নেব, তাকে কিছু বেসিক টেস্ট করাই আমরা প্রথম চেক আপে যখন আসে, যে তার ফ্যামিলিতে কোনো প্রেশারের ইতিহাস আছে কিনা, সে আগে থেকে তার কোনো প্রেশারের ওষুধ খাচ্ছে কিনা বা প্রেশার বেশি ছিল কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, যেমন তার প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড এরকম কোনো সমস্যা আছে কিনা, তার আগে যে প্রেগনেন্সি আছে কিনা, যদি প্রেগনেন্সি থেকে থাকে সেই প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা। কমপ্লিকেশন বলতে তার আগের প্রেগনেন্সিতে তার প্রেশার বেশি ছিল কিনা, খিঁচুনি হয়েছিল কিনা, বাচ্চার কন্ডিশনটা কী ছিল, কোনো বাচ্চা পেটের মধ্যে মারা গেছে কিনা, বাচ্চার জন্মগত কোনো ওজনটা কেমন ছিল, খুব ছোট ছিল নাকি অতিমাত্রায় বড় ছিল। সাধারণত প্রেশার থাকলে বাচ্চা ছোট থাকে ম্যাক্সিমামই। তারপরে তার বাচ্চা ডেলিভারির পরে বাচ্চা কি ভালো সম্পূর্ণ সুস্থ ছিল কিনা, তারপরে পানি টানি ভেঙে গেছিল কিনা আগে, এই কিছু আমরা ইতিহাস নিই। এবং তার ফ্যামিলি হয়তো বোন বা মা, সে যখন প্রেগনেন্ট ছিল তার মায়ের বা তার বোনের কোনো প্রেশার বেশি ছিল কিনা, এগুলো আমরা আর কি হিস্ট্রি নিই। তারপরে আমরা তাকে কিছু বেসিক টেস্টে যাই, আমরা তাকে তো দেখি, টেস্টের আগে আমরা তার একটা ফিজিক্যাল কন্ডিশনটা চেক আপ করি আমাদের প্রাথমিক প্রথম পর্যায়ে রেকর্ড রাখার জন্য। যেমন প্রথম পর্যায়ে তার প্রেশারটা কেমন ছিল, প্রেশার কি স্বাভাবিক 140/90 নিচে ছিল কিনা,
তারপরে তাকে হচ্ছে ওজনটা কেমন, প্রথম পর্যায়ে ওজন কি অতিরিক্ত বেশি ওজন, সাধারণত যদি ওবেসিটি থাকে মানে মা যদি অনেক বেশি মোটা থাকে তাহলে সেক্ষেত্রে প্রেশারের চান্স বেশি থাকে, ডায়াবেটিস প্রেশারের। তারপরে হচ্ছে তাকে আমরা কিছু হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি করাই, যে আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চা কি, অর্থাৎ রুটিন চেকআপ, হ্যাঁ রুটিন চেকআপ করাই, তার সাথে আলট্রাসোনোগ্রাফি একটা করাই যে ভ্রূণ কি একের অধিক কিনা, পানির কন্ডিশনটা কেমন, ফুলের কন্ডিশনটা কেমন, গর্ভফুলটা কি জরাইতে সঠিক জায়গায় বসছে কিনা, নিচে পড়ছে, এগুলো আমরা সাধারণত চেকআপ করাই। গর্ভাবস্থায় আসলে যাদের আসলে উচ্চ রক্তচাপ হচ্ছে তাদের ক্ষেত্রে দুটি প্রভাব শুনবো, একটি হচ্ছে বাচ্চার উপর প্রভাব আর একটি হচ্ছে মায়ের উপর প্রভাব, কি কি রয়েছে? এটা হচ্ছে মায়ের উপরে প্রভাব, যেটা সাধারণত মায়ের এটা হলো জেস্টেশনাল হাইপারটেনশন, মানে 140/90 বা তার উপরের প্রেশার। কিন্তু এই প্রেশার যখন আরো বেশি হবে এবং যখন পেশেন্টের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করবে, সেই কমপ্লিকেশনগুলো আমরা বলে দিই, যেমন তার লিভারের উপর ইফেক্ট হতে পারে, কিডনির উপর ইফেক্ট হতে পারে। যেমন আমরা ইউরিনের টেস্ট করাই, যে ইউরিনে যদি প্রোটিন যায়, প্রোটিনের মাত্রার উপরে নির্ভর করে, যদি প্রোটিন খুব বেশি যায় তাহলে তার কিডনিতে সমস্যা হচ্ছে আমরা ধরে নিই, লিভারের সমস্যা হতে পারে এবং হচ্ছে ব্রেনের সমস্যা হতে পারে। আর হলো তার লিভারে যদি সমস্যা হয় আমরা কিছু বেসিক লিভারের টেস্ট করাই, যেমন লিভারে রক্ত জমাট বাঁধার ক্যাপাসিটি কমে যায়, তখন হচ্ছে মায়ের রক্তক্ষরণ হতে পারে। আর হলো যদি প্রেশার অতিমাত্রায় হয় তাহলে মায়ের ব্রেনে ইরিটেশন হয়, তখন মায়ের খিঁচুনি শুরু হবে। কিন্তু খিঁচুনি শুরু হওয়ার আগে তার কিছু ডেঞ্জার সাইন থাকে, মানে বিপজ্জনক চিহ্ন থাকে, যেমন তার মাথায় যন্ত্রণা করা, চোখে ঝাপসা দেখা, মাথা ঝিমঝিম করা, উপর পেটে ব্যথা হওয়া, তারপরে বমি হতে পারে, পেটে প্রচন্ড ব্যথা হতে পারে, আর হলো যোনিপথে তার ব্লিডিং হতে পারে। এই জিনিসগুলো যদি হয় তাহলে আমরা মাকে বলে দিই যে আপনার এটা কিন্তু বিপজ্জনক চিহ্ন। অথবা বাচ্চা যদি নড়াচড়া কমে যায় অথবা বাচ্চার বৃদ্ধি যদি কম হয় তাহলে অবশ্যই যেন ডাক্তারের শরণাপন্ন হয়। আর যদি এই সমস্যাগুলো যদি চিকিৎসা সঠিক সময়ে না করা হয় তাহলে ব্রেনে ইরিটেশন হয়, অতিরিক্ত প্রেশারের জন্য ব্রেনের মধ্যে কিছু পানি জমে এবং ব্রেনের নার্ভগুলোকে ইরিটেশন করার জন্য মায়ের খিঁচুনি শুরু হয়। খিঁচুনিটা হচ্ছে মায়ের জন্য খুবই বিপজ্জনক। আর হলো বাচ্চার জন্য, যেমন অতিরিক্ত প্রেশারের জন্য বাচ্চা রক্ত কম পাচ্ছে, রক্ত চলাচল কম হচ্ছে, যার জন্য বাচ্চার আইজিআর, তার ডেট অনুসারে বাচ্চা ছোট হবে। তারপরে যদি গর্ভফুলটা অতিরিক্ত প্রেশারের জন্য সেপারেশন হয়ে যায়, যোনির পর্দা থেকে গর্ভফুল সেপারেশন হয়ে যায়, তখন বাচ্চা স্বাভাবিক ফুলের মাধ্যমে রক্ত পাচ্ছে, বাচ্চা খাবার পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, বেঁচে থাকতেছে। সেক্ষেত্রে বাচ্চা হয়তো পেটের মধ্যে বাচ্চা মারাও যেতে পারে অনেক সময়। আর বাচ্চা হলো স্বাভাবিকের চেয়ে যে তার ওজন কম হয়, স্বাভাবিকভাবে কম ওজন সম্পন্ন বাচ্চা যদি ডেলিভারি হয় তাহলে বাচ্চার যে এনআইসিইউ সাপোর্ট লাগতে পারে, বাচ্চার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে। আর মায়ের যদি খিঁচুনি হয় তাহলে তো অনেক সমস্যা হয়, আসলে খিঁচুনি মানে তো খারাপ। খিঁচুনি হলে মায়ের অনেক সময় যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয় তাহলে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। গর্ভাবস্থায় যখন উচ্চ রক্তচাপ ধরা পড়লো পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি বলতে প্রথমে আমাদেরকে তাকে নির্ভয় দিতে হবে যে মা আপনি ভয় পাবেন না, এবং তার ফ্যামিলি মেম্বার, মা, শাশুড়ি অথবা হাজবেন্ডকে নিয়ে কথা বলতে হবে, এবং অবশ্যই তাকে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে, পর্যাপ্ত পরিমাণ শারীরিক এবং মানসিক বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর সুষম খাবার খেতে হবে, এবং কিছু ডেঞ্জার সাইন যেগুলো আমি বলছি, এই সমস্যাগুলো যে কোনো একটা সমস্যা হলে যেন সাথে সাথে ডাক্তারের পরামর্শের জন্য ডাক্তারের সাথে ভিজিট করে সে, এবং নিয়মিত ওষুধ খেতে হবে যাতে আমরা এটাকে যতটুকু সম্ভব প্রিভেন্ট করতে পারি, মা এবং বাচ্চাকে সুস্থভাবে ডেলিভারি দিতে পারি। নিশ্চয়ই। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মুখে যে খাবার ওষুধগুলো খাচ্ছেন রোগী, অনেক ক্ষেত্রে তিনি এটি বেশি খেয়ে ফেলেন, আবার অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে তার যে প্রেশার রয়েছে সেটি কমেও যেতে পারে। সেই বিষয়গুলো দেখভাল করার জন্য কি কি সাজেশন আপনারা দিয়ে থাকেন? সেই বিষয়গুলো দেখভাল করার জন্য অবশ্যই ফ্যামিলি মেম্বার, বিশেষ করে হাজবেন্ড অথবা মা, শাশুড়ি যে কাছে থাকে, অথবা ফ্যামিলি মেম্বারকে বলতে হবে যে আসলে তো যখন প্রেশার বেশি থাকে অনেক সময় পেশেন্ট খেয়াল রাখতে পারে না, আবার প্রেগনেন্সির সময়ও তো খেয়াল অনেক সময় রাখা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি মেম্বারকে বলতে হবে ওষুধগুলো যেন নিয়মিত পেশেন্টকে নির্দিষ্ট টাইম মোতাবেক খাওয়ানো হয়, এবং প্রেশার যদি বেশি থাকে অবশ্যই তার যে কনসাল্টিং যে ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, তার সাথে যেন পরামর্শ করে। আর যদি কমে, সাধারণত যায় না, তবে যদি কমে যায় সাথে সাথে যেন হসপিটালে নিয়ে আসে। কমে গেলে বুঝতে হবে যে তার গর্ভর যে ভ্রূণ বা যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা এটা জানতে হবে আর কি। আগে বিশেষ করে দেখতে হবে, কারণ প্লাসেন্টা যতক্ষণ রিমুভ না হবে, মানে ডেলিভারি পরে তো প্লাসেন্টা রিমুভ হয় যখন,
এই তো প্রেশারটা তো অ্যাকচুয়ালি বাড়ে যে প্লাসেন্টা থেকে কিছু হরমোন, গর্ভফল থেকে কিছু হরমোন আসে, সেই হরমোনের প্রভাবে মায়ের শরীরের বেড়ে যায়, প্রেশারটা বেড়ে যায়। তো স্বাভাবিকভাবে গর্ভফুলের যে কার্যকারিতা নষ্ট না হওয়া পর্যন্ত তো প্রেশার কমার কথা না। সেক্ষেত্রে যদি প্রেশার কমে যায়, অবশ্যই তার গর্ভাবস্থার যে সন্তানটা কি কন্ডিশনে আছে এটা বুঝতে হবে। এই জন্য অবশ্যই তাকে হসপিটালাইজড হতে হবে, হসপিটালে আসতে হবে। যদি বাচ্চা গর্ভের সন্তান যদি প্রেশার কমে যায়, গর্ভের সন্তানের নড়াচড়া যদি কম থাকে। নিশ্চয়ই। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এই বিষয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে, তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে, এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চার, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে, এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন, যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম, এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন, সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে, সেসব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, 1/2 কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয়, তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার, বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড, এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে, সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। ম্যাডাম,
গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ প্রতিরোধে কি কি করণীয়? আচ্ছা, এটা আসলে উচ্চ রক্তচাপ প্রতিরোধ যে একদম 100% করা যাবে সেটা না। তবে আমরা পেশেন্ট যখন অবশ্যই যদি সে গর্ভাবস্থার আগে যদি আসে, তাহলে তার গর্ভাবস্থার যদি উচ্চ রক্তচাপ আরও বেশি না হয়, এই জন্য তাকে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে বলি। এবং আগে থেকে কি কি ওষুধ যদি সে আগে থেকে খেয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে মেডিসিন ডাক্তারের পরামর্শ একটা নিয়ে তাকে কি কি ওষুধ প্রেগনেন্সি অবস্থায় তাকে খাওয়া যাবে এরকম কিছু ওষুধ সাজেস্ট করে দেয় মেডিসিন বিশেষজ্ঞরা। আর যখন সে গর্ভ অবস্থায় থাকবে, তাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শারীরিক এবং মানসিক বিশ্রামে থাকতে হবে, তাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, মানে দুশ্চিন্তা করা যাবে না, এবং পুষ্টিকর সুষম খাবার খেতে হবে, আর নিয়মিত ওষুধগুলো খেতে হবে, এবং নিয়মিত অবশ্যই ডাক্তারের ফলোআপে থাকতে হবে। আর ওজন অতিরিক্ত বাড়ানো যাবে না। যদি সুষম খাবার খায়, অতিরিক্ত কার্বোহাইড্রেট যদি না খায়, তাহলে সাধারণত ওজনটা নিয়ন্ত্রণে থাকলে সাধারণত রক্তচাপটা মোটামুটি, এবং ওষুধগুলো যদি সে নিয়মিত খায়, তাহলে রক্তচাপটা সাধারণত নিয়ন্ত্রণে থাকে। আর যদি আমি এর আগেও বলেছি যেগুলো ডেঞ্জার সাইন, যদি ডেঞ্জার সাইন যে কোনো একটা আসে, তাহলে সেক্ষেত্রে যদি যে কোনো একটা যদি দেখা যায়, অবশ্যই ডাক্তারের সাথে সাথে ডাক্তারের বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের পরামর্শ আসতে হবে। সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ট্রিটমেন্ট দিয়ে মা এবং বাচ্চার অনেকটা জটিলতা এড়ানো সম্ভব হয়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার তখন তার যেই কন্ডিশনে আসবে, তার সিচুয়েশন বুঝে, বাচ্চার কন্ডিশন বুঝে তারপরে আমাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে। সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুটোই ঝুঁকি এড়ানো সম্ভব। তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যাতে খিঁচুনিটা না হয়। খিঁচুনি হওয়ার আগে তো ডেঞ্জার সাইনগুলো আসলে আমরা ট্রিটমেন্টে যাব পেশেন্টের। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদের। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।